আসসালামু আলাইকুম। সেলিম ম্যাথ একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের গণিত অংশের সমাধান করব। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে a to the power -3 is equal to 0.2 হলে a to the power 12 এর মান কত? তাহলে আমাদের এখানে দেওয়া আছে a inverse 3 is equal to 0.2। এখানে আমরা এটাকে 1/a³ লিখতে পারি, আর দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘরের জন্য একটা 0, উপরে হচ্ছে 2। আচ্ছা, এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে পাবো a³ is equal to 10/2। আচ্ছা, 2 দিয়ে যদি আমরা 10কে কাটাকাটি করি তাহলে হবে 5, তাহলে a³ is equal to হচ্ছে 5। আচ্ছা, আমাদের এখানে বের করতে হবে a to the power 12 এর মান। এর পাওয়ার হচ্ছে 12 আর এখানে এর পাওয়ার হচ্ছে 3। তাহলে আমি যদি এটাকে 4 দ্বারা গুণ করি তাহলে 3 4 12 হবে। হ্যাঁ, এই জন্য আমি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে a to the power 3 4 12 is equal to 5কে 4 বার গুণ করলে 5 5 25, 5 5 25, 25 25 হচ্ছে 625। তাহলে a to the power 12 এর মান হচ্ছে আমাদের 625। তাহলে 1 নং প্রশ্নের আনসার হবে গ 625। 2 নম্বর প্রশ্নটি আসেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে 9 to the power x plus 9 to the power x plus 9 to the power x, এই প্যাটার্নের অঙ্ক এখন প্রায় বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। আচ্ছা, এটা আপনারা সমাধান করবেন। এখানে 9 to the power x কয়টা? 3টা। এটা দুইভাবে সমাধান করতে পারি। 9 to the power x কমন নিয়েও করা যায়, আবার 3টা একসাথে যোগ করেও করা যায়। 3টা একসাথে যোগ করলে খুব দ্রুত হয়ে যাবে। 9 to the power x plus 9 to the power x plus 9 to the power x, তাহলে এখানে 9 to the power x হচ্ছে কয়টা? 3টা 9 to the power x। তাহলে 3 into এই 9কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, যেহেতু উপরে x আছে এটা গুণ হয়ে যাবে। তাইলে 3 1 plus 2x অথবা 2x plus 1, 3 to the power 2x plus 1 হবে এই প্রশ্নের আনসার হবে গ। অথবা আমরা এটাকে এভাবে করতে পারতাম যে যদি 9 to the power x কমন নিই আমরা, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, তাহলে 1 plus 1 plus 1 সমান সমান 9 to the power x ইন্টু এখানে 3। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এটাই আসবে 3 to the power 2x plus 1। এটাকে এইভাবেও করা যায়, আবার এইভাবেও করা যায়। এভাবে করলে একটু দ্রুত হবে। তাহলে 2 নং প্রশ্নের আনসার হচ্ছে খ। 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন। একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই অঙ্কটি খুবই সহজ। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ হচ্ছে 8 আর একটা কর্ণ হচ্ছে 6, তাহলে একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 6, কাটাকাটি করলে 4 4 6 24। তাহলে এখানে রম্বসের ক্ষেত্রফল হবে 24 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 0/0 সমান কত? মানে 0কে 0 দ্বারা ভাগ করলে কত হবে? আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা আমরা ভাগ করি তাহলে সেটা ইনফিনিটি আসে, মানে অনির্ণয় আসে। হ্যাঁ, ম্যাথ এরর হয়। সো এটার আনসার হবে অনির্ণয়, খ। 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন। যদি a plus b is equal to 2 এবং ab is equal to 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে 4টা অপশনের মধ্যে কোনটা? আছে এই অঙ্কগুলো করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট করলে এই অঙ্কগুলো খুব দ্রুত মিলানো যায়, আবার সূত্র ভেঙে ভেঙে করা যাবে। দেখেন, এই অঙ্কটা আমরা 3 4 সেকেন্ডে করতে পারবো। এখানে আমরা এর মান মনে মনে 1 ধরি, বির মান মনে মনে 1 ধরি। তাহলে এর মান 1, বির মান 1 হলে একে একে যোগ করলে হবে 2।
এখানে এর মান 1, বির মান 1 যদি বসায় এককে 1 হবে, তাহলে এটা আনসার হবে 1,1। আর যদি আপনারা সূত্রের সাহায্যে করতে চান তাহলে প্রথমে a মাইনাস b এর মানটা আগে বের করে নিতে হবে। a মাইনাস b এর মান যদি আমরা বের করি তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে আমরা a প্লাস b এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার হবে 4 মাইনাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 1, তাহলে 4 একে 4, তাহলে এটার মান আসতেছে 0। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের মান যদি 0, তাহলে a মাইনাস b এর মান রুট ওভার 0 মানে 0, তাহলে a মাইনাস b এর মান পাইলাম আমরা 0। a প্লাস b এর মান পেলাম আমরা, দেওয়া আছে 2, আর a মাইনাস b এর মান পেলাম হচ্ছে 0। এবার যদি আমরা যোগ করি দুইটা কাটা যাবে, তাহলে 2 ইজ ইকুয়াল টু 2, a সমান হচ্ছে 1, তাহলে এর মান আমরা এখানে 1 পেয়েছি। এর মানটা যদি আমরা এই সমীকরণে অথবা এটাতে যে কোনো একটাতে বসাই দিই, এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে b এর মানও কত হবে, b এর মান হবে 1, তাহলে এই প্রশ্নের আনসার হবে 4। 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান, তার মাসিক বেতন কত? করিম সাহেবের যে মাসিক বেতনটা আছে সেখান থেকে তিনি প্রভিডেন্ট ফান্ডের জন্য 10% টাকা তিনি রাখেন, তাইলে তিনি ওই 10% কর্তনের পরে তিনি 2700 টাকা পান। হ্যাঁ, তাহলে তার মাসিক বেতন কত? তাইলে আমরা করিম সাহেবের টোটাল বেতনকে আমরা যদি 100% ধরে নিই, 100% থেকে তিনি 10% প্রভিডেন্ট ফান্ডের জন্য রেখে দেন, তাইলে তার বেতনের আর 90% টাকা অবশিষ্ট থাকে। এই 90%-এর ভ্যালুই হচ্ছে এই 27। তাহলে 1%-এর ভ্যালু হবে ভাগ, তো 100%-এর ভ্যালু হবে, তাহলে উপরে 100 হবে। 0 0 কাটা, 3 নং 27 0, 3 দিয়ে 100কে গুণ করলে হবে 3000। তাহলে 3000 টাকা হচ্ছে তার মাসিক বেতন। 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? আমাদের মুনাফার হার হচ্ছে 6%, সময় হচ্ছে 9 মাস, আর আসল হচ্ছে 10,000 টাকা। তাই আমাদের সুদ বের করতে হবে। হ্যাঁ, এটা আমরা সূত্রের সাহায্যে করতে পারি। নর্মালি যদি সূত্রের সাহায্যে করি তাহলে আমাদের সূত্র হবে I is equal to I into 100 is equal to PRN। এখান থেকে আমরা সুদ যেহেতু বের করবো, মানে আয়ের মানটা বের করব, আয় সমান হবে PRN ডিভাইডেড বাই 100। এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই, নিচে 100 থাকলো, পরে পি এর ভ্যালু হচ্ছে, পি হচ্ছে আসল কত 1000, ইংলিশে লিখি 10,000 টাকা হচ্ছে আসল, ইন্টু আর হচ্ছে সুদের হার হচ্ছে 6%, 6, আর আমাদের সময় হচ্ছে 9 মাস। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু 9 দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ আমরা যেহেতু মুনাফার হার বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের সুদ, বছরের সুদকে বোঝায়, এর জন্য 9 মাস দেওয়া আছে, এটাকে আমরা বছরে নিতে হবে। তাই 9কে 12 দ্বারা ভাগ করলে এটা বছরে চলে যাবে। তাই এই 12টাকে কেটে আমরা নিচে বসাই দিই। হ্যাঁ, নিচে বসাই দিই। এবারে কাটাকাটি করি, 2 0 2 0 কাটা, হ্যাঁ, 6 দুগুণে 12, 50 দুগুণে 100, তাইলে এখানে 5 নং 45, 450 টাকা হবে এই প্রশ্নের আনসার। এটাকে আমরা আরেকভাবেও করতে পারতাম, যে আমাদের এখানে এই 10,000 টাকার 6%, দেখেন 10,000 টাকার 6%, 10,000 টাকার 6% কয় টাকা? 10% হচ্ছে 1,000 টাকা, 1% হচ্ছে 100 টাকা, তাই 10,000 টাকার 6% হচ্ছে 600 টাকা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে এই 1 বছরের সুদ। হ্যাঁ, 1 বছরের সুদ যদি 600 টাকা হয়, তাহলে 9 মাসের সুদ কত? হ্যাঁ, তাই এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে 5 12 60, 5 12 0, 50 টাকা হবে প্রতি মাসে সুদ। তাহলে 9 মাসের সুদ কত? 50কে 9 দ্বারা গুণ করলে হবে
50 টাকা। এই প্রশ্নের আনসার হবে ক 450 টাকা। 8 নং প্রশ্নটি লক্ষ্য করেন, একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট সংখ্যাটি কত? এই প্যাটার্নের অঙ্ক যত বড় তত ছোট, এই প্যাটার্নের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। তাইলে এই যত বড় যত তত থাকলে আমাদের এই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে যে এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 560 যোগ 800 ডিভাইডেড বাই 2, তাইলে 8 5 1300, এটা হবে 1360। কাটাকাটি করি, তাহলে হবে 6 দুগুণে 12, হাতে আছে 8 দুগুণে 16, 680 হবে এই প্রশ্নের আনসার হবে গ। 9 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন যে আমাদেরকে √2/√6 + 2 এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি √2/√6 + 2। তাই উপরে √2 ঠিক রাখলাম, নিচে √6কে আমরা ভাঙবো √3 × √2 প্লাস এই শুধু 2কে যদি আমরা রুট আকারে ভাঙি তাহলে আমরা লিখতে পারি √2 × √2। আচ্ছা, তারপরে কি করব, উপরে √2 ঠিক রাখবো, নিচে এখান থেকে √2 কমন নিব, √2 কমন যায়, তাহলে এখানে থাকবে 3 + √3 + √2। এই √2 কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে √3 + √2। আচ্ছা, এতটুকুতে আমরা আসলাম। এটা কিন্তু অপশনে কোথাও নেই, এজন্য আমাদেরকে আরেকটু সামনে এগোতে হবে। নিচে √3 + √2 আছে, তো আমরা ওই পক্ষকে √3 - √2 দ্বারা গুণ করে দিই। তাইলে এটাকে আমরা √3 - √2 দ্বারা গুণ করে দিই। গুণ করে দিলে আমার উপরে থাকবে √3 - √2, আর নিচে থাকবে a + b × a - b, a² - b², মানে √3² - √2²। তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে 3 - 2 মানে নিচে থাকে 1। তার মানে আমরা আলটিমেটলি আমরা এখানে ক্যালকুলেট করে পাচ্ছি √3 - √2। তাহলে এই প্রশ্নের আনসার হবে √3 - √2। এটি আছে অপশন গতে, √3 - √2। এবার 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, কোনো সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। হ্যাঁ, তাহলে ওই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে যে কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাটি x, এর 30% এর সাথে 30 বিয়োগ করলে, এর থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। তাই আমরা ক্যালকুলেট করে এটাকে লিখতে পারি আমরা 13x% মানে নিচে 100 = -30, ওই পাশে গেলে হবে +30, 30 যোগ করলে হবে আমাদের 60। এখান থেকে x এর মানটা কেমনে বের করব, 60 × এই যে 30/100, হ্যাঁ, এটাকে আমরা ওই পাশে উল্টাই দিব, তাহলে 100 চলে যাবে উপরে, 30 চলে আসবে নিচে। হ্যাঁ, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 100 দুগুণে 200। তাহলে এই প্রশ্নের আনসার হবে ক 200। 11 নং প্রশ্নটি লক্ষ্য করেন, একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত হবে? আমরা ওই হ্রাসবৃদ্ধির শর্টকাটে যে সূত্রটা আছে এটি দিয়ে এই অঙ্কটা খুব সহজেই করা যায়। আমরা জানি হ্রাসবৃদ্ধির সূত্রটি হচ্ছে, প্রথমে বৃদ্ধি পেয়েছে 20%, তারপরে আবার বৃদ্ধি পেয়েছে 20%, উপরে 20 × 20 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 100। হ্যাঁ, আচ্ছা, এখানে 20 20 যোগ করলে হবে 40, আর এখানে কাটাকাটি করি, 2 0 2 0 কাটা, থাকবে 2 দুগুণে 4, তার মানে এখানে থাকতেছে আমাদের 44। হ্যাঁ, এই প্রশ্নের আনসার হবে যে 44%। এটাকে আমরা আরেকভাবে করতে পারি যে আমাদের একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলো, তো প্রথমে তো আমার একটি বৃত্তের ব্যাস যদি 20% বাড়ানো হয়, তার বৃত্তের ব্যাস ধরে নিলাম আগে ছিল 100, তাহলে এখন বাড়িয়ে এখন করা হইলো 20% বাড়াইলে হবে কত, 120। আচ্ছা, আবার কি করছে আমাদের, আমরা যদি বাড়াই, হ্যাঁ, 20%, 120-এর 20% কত, তাহলে 12, 120-এর 10% হচ্ছে 12, 20% হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 120 আর 24 যোগ করলে হবে 144। আবার এইভাবেও করতে পারি একদম সংক্ষেপে,
তাই এটা আনসার হবে 4। 12 নং প্রশ্নটি খেয়াল করেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? তাই বৃহত্তম থাকলে আমরা এই প্যাটার্নের অঙ্কের ক্ষেত্রে যদি বৃহত্তম কথাটা থাকে তাহলে আমরা জানি গসাগু হয়, আর যে ক্ষুদ্রতম কথাটা থাকে তাহলে লসাগু হয়। তাহলে আমরা কি করব, এই 3টে সংখ্যার গসাগু বের করব। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে যে এই 3টে সংখ্যাকে ভাগ করতে গেলে আমাদের প্রথম সংখ্যাকে ভাগ করতে গেলে 3 অবশিষ্ট থাকে, দ্বিতীয় সংখ্যাকে ভাগ করতে গেলে 4 অবশিষ্ট থাকে, তৃতীয় সংখ্যাকে ভাগ করতে গেলে 5 অবশিষ্ট থাকে। এই জন্য আমরা কী করব, প্রথমে এই 27 থেকে 3 বাদ দিয়ে নিব, তারপরে 40 থেকে 4 বাদ দিয়ে নিব, তারপরে 65 থেকে আমরা 5 বাদ দিয়ে নিব। তাই 27 থেকে 3 গেলে থাকবে 24, 40 থেকে 4 গেলে থাকবে 36, 65 থেকে 5 গেলে থাকবে 60। আচ্ছা, এখন আমরা কি করব যে 24, 36 আর 60-এর গসাগু বের করব। আচ্ছা, এটা কিন্তু মুখোমুখি করা সম্ভব। গসাগু হবে আমাদের এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা দ্বারা এই 3টে সংখ্যাকেই ভাগ করা যায়। হ্যাঁ, এখন আপনারা খেয়াল করেন, এটাকে 2 দ্বারা কিন্তু 3টে সংখ্যাকে ভাগ করা যায়, আবার 4 দ্বারাও কিন্তু 3টে সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এ হবে না, আমাদের সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সেটা দেখতে হবে। আমরা সর্বোচ্চ সংখ্যা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে হবে 12। 12 দিয়ে আমরা 24কে ভাগ করতে পারি, 12 দুগুণে 24। 12 দিয়ে 36কে ভাগ করতে পারি, 3 12 36। 12কে 60 দিয়ে ভাগ করলে হবে 5 12 60। আচ্ছা, 12-র পরে কিন্তু এমন কোনো সংখ্যা পাবেন না যেই সংখ্যাটা দিয়ে এই 3টে সংখ্যাকেই ভাগ করা যায়। কিন্তু 12-র ছোট অনেক সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দিয়ে 24, 36, 50-কে ভাগ করা যায়, কিন্তু আমরা ছোটোগুলো নিব না, যেহেতু বৃহত্তম সবচেয়ে বড়টা নিব। হ্যাঁ, তাহলে এখানে 24, 36 এবং 60-এর গসাগু হচ্ছে আমাদের 12। তাহলে এই প্রশ্নের আনসার হবে 12। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, কোনো সংখ্যার অর্ধেকের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 হয়, তাহলে সংখ্যাটি কত? তাইলে আমাদের সংখ্যাটি x ধরে নিলাম, তাইলে x-এর অর্ধেক মানে x/2 প্লাস 6 যোগ করলে ও সংখ্যাটির 3/2 হবে, তার মানে x-এর 3/2 হবে। তাহলে এখানে থাকলে x/2, এখানে 2x/3, এটাকে আমরা এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসি, আর +6 ওই পাশে গেলে হবে -6। এখানে লসাগু করি 6, তাইলে ভাগ করলে 3, 3x মাইনাস এটা হবে 4x, এখানে থাকবে 6। আচ্ছা, এখানে থাকবে -x / 6 = -6। হ্যাঁ, মাইনাস মাইনাস কাটা যাবে, সুতরাং x-এর মান হবে 636। তাহলে আমাদের সংখ্যাটি হবে 36। আশা করি বুঝতে পেরেছেন। 14 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? মানে 125, হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা আর কত দ্বারা গুণ করলে যে গুণফলটা পাবো এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, তাহলে এটা বোঝাচ্ছে যদি 5 দ্বারা গুণ করি, 5 দিয়ে 125কে যদি গুণ করি তাহলে হবে কত? 625। 625কে যদি রুট করলে কত আসে? 25 আসে। তার মানে আমরা 5 দ্বারা গুণ করলে তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তাই না? এই প্রশ্নের আনসার হবে 5। তাই 125কে 5 দ্বারা গুণ করলেই আমার আসতেছে 625। তাহলে এই 625 যেহেতু আসতেছে, 625 একটা পূর্ণবর্গ সংখ্যা, এজন্য 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 5 দ্বারা গুণ করলে, কারণ 125কে 5 দ্বারা গুণ করলে হবে 625, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। 15 নং প্রশ্নটি লক্ষ্য করেন, দুটি সংখ্যার লসাগু 84, গসাগু 14। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? এখানে লক্ষ্য করেন, আমার একটি সংখ্যা অপর সংখ্যার 2/3। 2/3 মানে 3/2 হ্যাঁ, তাই আমি একটা সংখ্যাকে আমি ধরে নিই 3, যেহেতু বড়, তাহলে বড় সংখ্যাটাকে আমরা ধরে নিই 3x, আর ছোট সংখ্যাটাকে ধরে নিই আমরা 2x। আমরা চাইলে x ধরেও এটা করতে পারবো, কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। এই ফ্র্যাকশনকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে এই অঙ্কগুলো করলে সবচেয়ে দ্রুত রেজাল্ট পাওয়া যায়। তাহলে আমি একটা সংখ্যা ধরলাম 3x, আর একটা সংখ্যা ধরলাম 2x।
এবার কি বললো যে আমাদের লসাগু আর গসাগু দেওয়া আছে, তাহলে আমরা একটা সূত্র জানি না যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে আমার এই দুইটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 2x, একটা সংখ্যা হচ্ছে 3x, এই দুইটি সংখ্যার গুণফল হবে লসাগু ইন্টু গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, 6x স্কোয়ার, এটা হবে 84 ইন্টু 14, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এটাকে 6 দ্বারা ভাগ হয়ে যাবে, 6 14 84, তাহলে এক্স স্কোয়ার হবে 14 ইন্টু 14। আমরা 14 যদি গুণ করবো না, কারণ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 14 ইন্টু 14, তাইলে রুট ওভার একই সংখ্যা থাকলে রুটের ভিতরে এখান থেকে একটা সংখ্যা বেরিয়ে আসে। হ্যাঁ, কারণ 14 ইন্টু 14 আমরা কি জানি 14 স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যায়, আবার এই 14 থাকে, তাহলে এক্সের ভ্যালু হবে আমাদের 14। আচ্ছা, তাহলে এখানে এক্সের মানটা যদি আমাদের চাইছে কি ছোটো সংখ্যাটা চাইছে, তাহলে 3x আর 2x এর মধ্যে 2x হচ্ছে ছোটো, 3x হচ্ছে বড়, তাহলে এক্সের মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে এক্সের মানটা যদি 2x-এ বসাই দিই, এক্সের মান হচ্ছে 14, তাহলে এটা হবে 2 ইন্টু 14 সমান সমান 28। এই প্রশ্নের আনসার হবে 28। এবার 16 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, 16 কোটির 1% কত? এটা খুবই বেসিক একটা অঙ্ক। 16 কোটি আমরা লিখি দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, তাহলে 16 কোটি লিখলাম। এবার 16 কোটির 1% কত? আমরা জানি একটা শূন্য যদি বাদ দেয় তাহলে থাকে 10%-এর মান, দুইটা শূন্য যদি বাদ দেয় তাহলে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে 1%-এর মান। তাহলে আমরা এখানে যেহেতু 1%-এর মান চাইছি, আমরা এখান থেকে দুইটা শূন্য বাদ দিয়ে দিব, তাই আমাদের কত থাকবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 16 লক্ষ হবে এই প্রশ্নের আনসার। এই প্রশ্নের আনসার হবে গ, 16 লক্ষ। 17 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? তাহলে গাড়ির চাকাটা প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে 90 বার ঘোরে, তাইলে গাড়ির চাকাটা লক্ষ্য করেন 60 সেকেন্ডে ঘুরে 90 বার, কিন্তু আমাদেরকে বের করতে হবে যে কত ডিগ্রি ঘুরে। তাহলে আমরা জানি যে একটা গাড়ির চাকা যদি একবার ঘুরে তাহলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাইলে এটা যদি 90 বার ঘুরে, আমি 90 বারকে ডিগ্রিতে প্রকাশ করব, তাইলে 90কে যদি আমরা 360 দ্বারা গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের ওই 90 বারে ঘুরলে কত ডিগ্রি ঘুরবে টোটালটা বেরিয়ে যাবে। তাহলে সুতরাং 1 সেকেন্ডে আমাদের ঘুরবে, এটাকে আমরা 60 দ্বারা ভাগ করব, কী চাইছে 1 সেকেন্ডেই চাইছে, তাহলে এটার মানে হবে আনসার 0 0 কাটা 636, 6 নং হবে 54, মানে 540 ডিগ্রি। তাহলে গাড়ির চাকাটা প্রতি সেকেন্ডে 540 ডিগ্রি ঘুরবে, আনসার হবে 4। 18 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? আচ্ছা, চাকার পরিধি কত মানে কি? এই কিছুক্ষণ আগে বললাম যে পরিধি মানে হচ্ছে যে একটা গাড়ির চাকা একবার ঘুরলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তার পরিমাপটা হচ্ছে ওই চাকার পরিধি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে আমাদেরকে একবার ঘুরলে কতটুকু পথ যায় সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2000 বার যদি ঘোরে তাহলে গাড়িটা যায় আমাদের 10 কিলোমিটার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখেন অপশনে এককটা মিটারে দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে দূরত্বটা দেওয়া আছে কিলোমিটারে। তাহলে এটাকে আমাদেরকে আগে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। আমরা জানি কিলোমিটার থেকে মিটারে নিতে হলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এবার কিন্তু এটা মিটারে চলে গেছে, তাহলে 2000 বার যদি চাকাটা ঘোরে তাহলে এত মিটার পথ অতিক্রম করে। তাই যেহেতু চাকার পরিধি চাইছে, মানে একবারে কতটুকু ঘুরে আমি সেটা বের করব, এর জন্য একবারে চাকাটা ঘুরলে 2000 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 3 0 3 0 কাটা 2 দিয়ে 10কে কাটলে হবে 5, তাহলে সমান সমান 5। তাহলে চাকার পরিধি হবে 5 মিটার, মানে চাকাটা একবার ঘুরলে সে 5 মিটার পথ অতিক্রম করবে। আশা করি বুঝতে পেরেছেন। 19 নম্বর প্রশ্নটি লক্ষ্য করেন, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? আমরা পরীক্ষার হলে এই অঙ্কটা জাস্ট মুখোমুখি করে ফেলবো 4-5 সেকেন্ড। হ্যাঁ, মুখোমুখি করতে পারলে সুবিধা। লক্ষ্য করেন 12% মুনাফায় কত বছরে, আমাদের টাইমটা বের করতে হবে, কত বছরে
10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে। তাই লক্ষ্য করেন তো, এই 10,000 টাকার 12% কয় টাকা? 10,000 টাকার 12% কয় টাকা? 1% হচ্ছে 100 টাকা। 12% মানে কত হবে? 12% মানে হবে 1200 টাকা। তাহলে 1200 টাকা কি? আমরা জানি পার্সেন্টেজে যেই মুনাফার হার দিয়ে আমরা যে হিসাবটা করি এটা হচ্ছে 1 বছরের হিসাব। হ্যাঁ, 12% মুনাফা বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা। তাহলে এটা দ্বারা 1 বছরকে বোঝায়। হ্যাঁ, তাহলে আমরা 1 বছরে আমরা সুদ পেলাম 1200 টাকা। তাহলে এই 4800 টাকা সুদ হবে, মুনাফা হবে কত বছরে? 4 বার 48, 4 বছরে। এজন্য এই প্রশ্নের আনসার হবে 4 বছর। অথবা আপনারা এটা চাইলে সূত্র দিয়েও করতে পারেন, যেহেতু সময় চাইছে আমরা সূত্র লিখতে পারি I × 100 = PR/N। তাই এখান থেকে সময়টা বের করে নিব আমরা। N হবে PR, উপর হবে I × 100। এবার এখানে মানগুলো বসাতে P হচ্ছে 10,000 × R হচ্ছে 12%, I হচ্ছে আমাদের 4,800 টাকা, এখানে হচ্ছে 100। তাই 2 শূন্য 2 শূন্য কাটা, 4 12 48, 4 12 48, 100 100 কাটা, তাহলে থাকবে কত? 4 বছর থাকবে। আপনারা এইভাবেও করতে পারেন। হ্যাঁ, কিন্তু এইভাবে করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, পরীক্ষায় আপনি 30-40 সেকেন্ড সময় বাঁচাইতে পারবেন। তাহলে 19 নম্বর প্রশ্নের আনসার হবে 4। আজকের আলোচনার সর্বশেষ অঙ্ক 20 নম্বর অঙ্কটি লক্ষ্য করেন। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? মানে এখানে আমার এই 100 ডিগ্রি ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, এটাকে আমাকে সেলসিয়াস স্কেলে বের করতে হবে। মানে 100 ডিগ্রি এটাকে সেলসিয়াসে কত দেখাবে? আচ্ছা, এটা একটা সূত্র আছে, আপনারা একটু কষ্ট করে সূত্রটা মুখস্থ করে নেবেন। সূত্রটা হচ্ছে যে C/5 = F - 32/9। এই সূত্রটা মুখস্থ করে নেবেন যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে পারবেন, আবার ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে পারবেন। তাহলে আমরা এখান থেকে সি এর মানটা, সি মানে সেলসিয়াস আর এফ মানে ফারেনহাইট, C/5, এফ ফারেনহাইটের তাপমাত্রা দেওয়া আছে 100, 32/9 implies that C/5 = 100 থেকে 32 গেলে হবে 8, 68 ভাগ 9। এখান থেকে সি এর মানটা বের করবো হচ্ছে 68 × 5/9। আচ্ছা, এখানে আমরা সি সমান হবে 9, 5 × 40, সাথে আছে 4, 5 × 30, 34। আচ্ছা, আপনি এটা ক্যালকুলেশন করে নেবেন। এটাকে ক্যালকুলেশন করলে আপনারা পাবেন 37.78, 37.78 পাবেন। তাহলে এটা আনসার হবে 37.78 ডিগ্রি সেলসিয়াস। আজকে এই পর্যন্তই। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।